প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর 6th সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়ছো, তোমাদের সঞ্চিতা কাব্যগ্রন্থ রয়েছে কাজী নজরুল ইসলামের। সেখানে 3টি কবিতা তোমাদের পড়তে হচ্ছে: বিদ্রোহী, পথের দিশা এবং বধূবরণ। এই 3টি বিষয়ের ওপরে আমি ছোট প্রশ্ন যা যা আসবে পরীক্ষায় সম্ভাব্য সমস্ত প্রশ্ন করে দিলাম। শুধু সঞ্চিতা নয়, আমি একালের কবিতা সঞ্চয়নেরও প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গেলে ওই ভিডিওটা পেয়ে যাবে। যদি না পাও অবশ্যই আমাকে কমেন্ট করো, অথবা চলতি ভিডিওতে আমার নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারে আমাকে জানিও, আমি তোমাদের ওই শর্ট কোয়েশ্চেনের ভিডিওটাও দিয়ে দেবো। এছাড়াও বাংলা অনার্সের 6th সেমিস্টারের সমস্ত সাজেশান, 14, 15-এর সাজেশনও আমার চ্যানেল রয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিডিওগুলো নিও, দেখো এবং অবশ্যই স্ক্রিনশট তুলে নিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে, উপকৃত হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, কারণ এই প্রশ্নের উত্তরগুলোর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। বিদ্রোহী থেকে যে প্রশ্নগুলো আছে সেটি হলো, নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 1328 সালে পৌষ মাসে বিজলি পত্রিকায়। বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। 3 নম্বর, বিদ্রোহী কবিতায় বিদ্রোহী এবং আমি এই শব্দ দুটি কতবার ব্যবহৃত হয়েছে? বিদ্রোহী শব্দটি 7 বার, আমি শব্দটি 147 বার। আমি আপনার এছাড়া করি না কাহারে কুর্নিশ। কুর্নিশ শব্দের অর্থ কী? মানে উৎস কী? এটি একটি তুর্কি শব্দ। বিদ্রোহী কবিতায় কোন সাপের কথা বলা হয়েছে? বাসুকী সাপের কথা বলা হয়েছে। 6 নম্বর, আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ, ব্যথা বারিধি, শূন্যস্থান পূরণ করো। বিষ বলে শূন্যস্থান রয়েছে, পিয়া। আমি মহাপ্রলয়ের ড্যাশ, রবির রাহুর গ্রাস, শূন্যস্থান পূরণ করো। দ্বাদশ। বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত? বিদ্রোহী কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। ইংরাজি ভাষায় বিদ্রোহী কবিতাটি কী নামে অনুদিত? অন দ্য হিরো উইথ দ্য হেড হেল্ড হাই, এই নামে অভিহিত। বিদ্রোহী কবিতায় হাবিয়া দোজক বলতে কোন নরকের কথা বলা হয়েছে? সপ্তম। অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা নজরুল ইসলামের গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ, এটি 1922 সালে প্রকাশিত হয়। আপনার তালে নিচে যাই আমি, মুক্ত ড্যাশ শূন্যস্থান পূরণ করো। জীবনানন্দ। আমি যোগ্য, আমি ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। শাগ্নিক। পরের প্রশ্ন, আমি দাবানল, দাহ ড্যাশ কবি বিশ্ব, শূন্যস্থান পূরণ করো। উত্তর হবে দাহন। আমি বন্ধন হারা ড্যাশ বেনি, শূন্যস্থান পূরণ করো। কুমারীর বেনি। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। বিদ্রোহী কবিতায় কবি শির কেমন? চির উন্নত। প্রথম লাইনটি চির উন্নত মম শির। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কবি নিজেকে কিসের সাথে তুলনা করেছেন? বাসন্তী, বৈশাখী ঝড়, দামিনী ইত্যাদির সাথে কবি নিজেকে তুলনা করেছেন। কবি কিসের দেবতা কথা বলেছেন এই কবিতায়? ডমরুর দেবতা, অর্থাৎ শিব। বিদ্রোহী কবিতায় কোন কোন পৌরাণিক দেবতার উল্লেখ আছে? বিদ্রোহী কবিতায় পরশুরাম, বিশ্বামিত্র এবং বলরাম। সঞ্চিতা গ্রন্থ কাকে উৎসর্গ করা হয়েছিল? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন কবি। সঞ্চিতা কাব্যগ্রন্থের প্রকাশকাল 1928 সালে এটি প্রকাশিত হয়। সঞ্চিতা কাব্যগ্রন্থটি অন্তর্গত বিদ্রোহী। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে উল্লেখ করেছেন? বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল নিজেকে ঋষি বিশ্বামিত্রের শিষ্য বলে উল্লেখ করেছেন। 23 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যে শতবর্ষে পেরোনোর বিখ্যাত কাব্যের নাম কি? বিদ্রোহী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। বিদ্রোহী কবিতায় কবি কি মানেন না? আইন। কবি আইন মানেন না বিদ্রোহী কবিতায়। পরের প্রশ্ন,
কবিতায় কবি কাকে ধৈর্যটি বলে উল্লেখ করেছেন বা বলেছেন? কবি মহাদেবকে ধৈর্যটি বলে উল্লেখ করেছেন। এরপরের যে কবিতা আছে পথের দিশা। প্রথম প্রশ্ন, পথের দিশা কবিতাটি মূল কাব্যগ্রন্থর নাম কি, কবে রচিত হয়? মূল কাব্যগ্রন্থ ফণী মনসা 1927 সালে রচিত হয় জুলাই মাসে। প্রশ্নের উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও তোমরা কিন্তু ভুলো না। চলো দেখা যাক 2 নম্বর প্রশ্নে কি আছে। 2 নম্বর প্রশ্ন, কবিতায় কবি বন্ধ খাঁচা বলতে কি বুঝিয়েছেন? যা চার দেওয়ালে হবে, একটু ভুল হয়েছে, চার দেওয়ালের মধ্যে আটক থাকাকে। পরের প্রশ্ন, কোটেশনে আজকের প্রাণের গো ভাগাড়ে উঠছে শুধু চিলশকুনি। গো ভাগাড়ে বলতে কবি কি বুঝিয়েছেন? গবাদি পশুর মৃতদেহ লোকালয় থেকে দূরে যে নির্দিষ্ট স্থানে ফেলা হয় তাকে গো ভাগাড়ে বলে। মসজিদ আর মন্দির এই শয়তানের মন্ত্রণাগার। শয়তানের মন্ত্রণাগার বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, পথের দিশা কবিতায় কবি কাজী নজরুল ইসলাম মনে করেছেন একদিন যে ভারতবর্ষ ছিল মুক্ত চিন্তা ও মহৎ উদারতার মহাক্ষেত্র, আজ হয়ে উঠেছে সাম্প্রদায়িক হানাহানি স্থান। মসজিদ ও মন্দির সেখান থেকে উদার আহ্বানধ্বনি হওয়া উচিত বিশ্বমানবের উদ্দেশ্যে, বস্তুত তা হয়ে উঠেছে মৌলবাদ ও সংকীর্ণতা বলে মনে করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না এবং বেল আইকনে ক্লিক করে রেখো, আরও নিত্য নতুন ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেল থেকেই। আর যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। পথের দিশা কবিতায় কবি কাকে পথ দেখাতে চেয়েছেন? অন্তর্যামীকে কবি পথ দেখাতে চেয়েছেন। কবি নিজের অন্তর্যামীর কথাই বারবার এখানে উল্লেখ করেছেন। পাষাণ ফুঁড়ে কবি কি ওঠার কথা বলেছেন? বনস্পতি মহীরুহ পাষাণ ফুঁড়ে ওঠার কথা কবি এখানে বলেছেন। উড়ছে আজও টিকির গিটে দাড়ির ঝোপে শূন্যস্থান পূরণ করো ধর্মধ্বজা। পরের প্রশ্ন, কবি কোথায় গান না গাওয়ার কথা ভেবেছিলেন? নিন্দাবাদের বৃন্দাবনে কবি গান না গাওয়ার কথা ভেবেছিলেন। তরুণ মনের গহন বনের সন্ধানী কাকে কবি বলেছেন? অগ্রদূতকে। অগ্রদূতকে কবি তরুণ মনের গহন বনের সন্ধানী হিসাবে ব্যাখ্যা করেছেন। ফণী মনসা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1927 সালে ফণী মনসা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এবারে আমরা পড়ব বধূ। প্রথম প্রশ্ন, বধূবরণ কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমরা তাহলে আশা করি বুঝতেই পারছো, 3টে কবিতা থেকে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে ছোটো প্রশ্ন দিয়েছি, লাইন তুলে প্রশ্ন দিয়েছি, শূন্যস্থান পূরণ করে দিয়েছি, কাব্যগ্রন্থ দিয়েছি, সাল দিয়েছি, সমস্ত কিছু প্রশ্ন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সমস্ত প্রশ্নই দিয়েছি। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমাদের সঙ্গে তাহলে তোমাদের বন্ধুরা উপকৃত হবে। 2 নম্বর প্রশ্ন, নেমে এলে আজ ধরার ধুলিতে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে? নববধূকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে। আজ পরশিলে চিত্ত পুলিন, পুলিন শব্দের অর্থ কী? নদীর তীর, বালুকাময় সৈকত বা চড়ার কথা বলা হয়েছে। কবির মানসে কলিকা নলিন, কলিকা নলিন বলতে কবি কী বোঝানো হয়েছে বুঝিয়েছেন? কবির প্রিয়া বিবাহের পূর্বে একদিন কবির মানসপদ্মের কলিকা স্বরূপ ছিলেন, সেটাই বুঝিয়েছেন কবি এখানে। এতদিন ছিলে ভুবনে তুমি, আজ ধরা দিলে ভবনে, লাইনটির তাৎপর্য লেখো। এতদিন বধূটি কেবল সৃষ্টির সৌন্দর্য আর কল্পনার ভুবনে ছিল, কিন্তু বিবাহের পর সে বাস্তব সংসার নামক ভবনে অর্থাৎ সংসারে প্রবেশ করেছে। এটাই এখানে বোঝাতে চেয়েছেন এই লাইনটির মাধ্যমে লেখক কবি। আশা করি তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলো কীরকম ধরনের আসতে পারে। নেক্সট, কবি নববধূর মুখে কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি নববধূর মুখে ফুটন্ত কুড়ি বা কলিকা নলিন এর সঙ্গে তুলনা করেছেন। প্রভাতে উষা কুমারী সেজেছে, সন্ধ্যায় বধূ উষসী, এই চরণে কবি দুটি সময়ের কথা উল্লেখ করেছেন। সকালের উষা কুমারী এবং সন্ধ্যার বধূ উষসীর কথা কবি এখানে উল্লেখ করেছে। আর নূতন কপতি কণ্ঠে এখন পূজন উঠেছে উষসী, কপতি কিসের প্রতি? কপতি হলো অত্যন্ত শান্ত ও কোমল স্বভাবের পাখি, এখানে বধূর লজ্জা ও লাজুক কণ্ঠস্বরের প্রতীক হিসাবে ব্যবহার করেছেন কবি। এগুলো ব্যাখ্যামূলক 5 নম্বর প্রশ্ন আসতে পারে লাইন তুলে, তাই তোমরা বুঝে নাও ভালো করে। 9 নম্বর,
পতি যদি হয় অন্ধ, সে সতী বেদনা নয়নে আবরণ। আবরণ বলতে কী বুঝিয়েছেন? উত্তর, এখানে অন্ধ পতিকে সত্য গোপন করে বা তাকে কোনো কিছু থেকে আড়াল করে রাখার কথা বলা হয়নি। এখানে কবি সেটাই বুঝিয়েছেন, পতি যদি হয় অন্ধ, এই লাইনটির মধ্যে দিয়ে। অরুন্ধতী তারার মতো থেকেও স্বামীর অনুগত। অরুন্ধতী তারা কিসের প্রতীক? হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী অরুন্ধতী পতিব্রতা ও স্বামীর প্রতি একান্ত অনুগত থাকার প্রতীক হিসাবেই এখানে বলা হয়েছে। 11 নম্বর প্রশ্নটি দেখো, সন্ধ্যায় বধূ উষসী কে সেজেছেন? উত্তর হবে প্রভাতের উষা কুমারী। তাহলে তোমরা বুঝতে পারলে কী ধরনের প্রশ্ন তোমাদের আসবে। আশা করি তোমরা উপকৃত হয়েছো। প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।